হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিস টিউটোরিয়াল। আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ স্বাভাবিকভাবে আমার এই ভিডিওটা দেখছো। তো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11-এর বায়োলজির খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেই চ্যাপ্টারটা হচ্ছে কোষ জীবনের দ্য ইউনিট অফ লাইফ, জীবনের একক। সেল দ্য ইউনিট অফ লাইফ, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। কোষ কি, কোষের গঠন কেমন, এটা তোমরা ক্লাস 9-এ পড়েছো। ওগুলো জিনিসই আমরা এই ক্লাস 11-এ একটু ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? তো যখন ক্লাস 9-এ তোমরা পড়েছো, তো এটুকু অবশ্যই জানো যে কোষ কাকে বলে। কোষ কাকে বলে? কোষ কাকে বলে? কোষ হচ্ছে জীবদেহের গঠনগত ও কার্যগত একক। অর্থাৎ সেল হচ্ছে ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। জীবদেহের গঠনগত ও কার্যগত একককে বলা হয় কোষ। যদি আমরা আমাদের চারপাশে একটু লক্ষ্য করি, তাহলে দেখব যে অতি ক্ষুদ্র জীব, যেগুলো ধরো যে কোনো একটা পতঙ্গ থেকে শুরু করে পৃথিবীর বৃহত্তম জীব হাতিকেও যদি ধরি, তাহলে এই সমস্ত জীবগুলো কি হচ্ছে? অসংখ্য কোষ দ্বারা গঠিত। আবার মাইক্রো অর্গানিজম, অণুবীক্ষণিক জীবগুলো একটা কোষ দ্বারা গঠিত। যারা একটা কোষ দ্বারা গঠিত তাদেরকে বলা হয় এককোষী, এবং যার অনেকটা কোষ দ্বারা গঠিত, অসংখ্য কোষ দ্বারা গঠিত, তাদেরকে বলা হয় বহুকোষী, অর্থাৎ ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার। ইউনিসেলুলারদের ক্ষেত্রে কি হয়? একটা কোষ থাকে, ওই একটা কোষই ওদের দেহটা গঠন করে এবং ওই একটা কোষই তাদের দেহের যা কাজগুলো আছে সে সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে। মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে কি হয়? মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে অসংখ্য কোষ দ্বারা তাদের দেহটা গঠিত হয় এবং এই অসংখ্য কোষ গ্রুপে গ্রুপে ভাগ হয়ে এক একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে, ঠিক আছে? তার জন্য বলা হয় যে কোষ হচ্ছে জীবদেহের গঠনগত ও কার্যগত একক। অর্থাৎ জীবদেহটা যে গঠিত হচ্ছে সেটাও কোষ দ্বারা, এবং জীবদেহের যে কাজগুলো নিয়ন্ত্রিত হয় সেটাও কোষ দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তো এই যে সেল আছে বা কোষ আছে, এর আবিষ্কার হলো কিভাবে, এটার আমরা জানবো। তো সেল যেটা আছে, কোষের আবিষ্কারের কিছু ইতিহাস যদি জানি, তার আগে আমাদেরকে জানতে হবে যে মাইক্রোস্কোপ এর গঠন, মাইক্রোস্কোপ এর আবিষ্কারের একটু ইতিহাস জানবো। কেন স্যার? কারণ কোষ বা কোষের গঠন যদি আমরা দেখি, তো আমাদেরকে মাইক্রোস্কোপের প্রয়োজন আছে, ঠিক আছে? তার জন্য মাইক্রোস্কোপ কিভাবে আবিষ্কৃত হলো সেটা একটু দেখে নেব। তো হল্যান্ডের দুইজন চশমা বিক্রেতা, তারা দুইজন ছিল ভাই। কে? ফ্রান্সিস জনসন অ্যান্ড জাকারিয়াস জনসন। ফ্রান্সিস জনসন অ্যান্ড জাকারিয়াস জনসন, এই দুইজন ভাই চশমার দোকানে হঠাৎ করে একটা বিবর্ধিত কাজযুক্ত চশমা দেখতে পেল। বিবর্ধিত মানে কোনো জিনিসকে বড় করে দেখা, ঠিক আছে? তো কোনো জিনিসকে 10 গুণ বড় করে দেখায় এরকম কাজ তারা দেখতে পেল। সেই কাজটাকে কি করলো? একটা নলের মধ্যে দিয়ে দিল, দিয়ে নলের একদিকে চোখ রেখে অন্যদিকে কোনো বস্তু রেখে দেখলো যে ওই বস্তুটাকে বড় দেখাচ্ছে। এরা যে মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিল সেটা খুবই সিম্পল মাইক্রোস্কোপ ছিল, সরল মাইক্রোস্কোপ। তো এই যে এরা মাইক্রোস্কোপ তৈরি করেছিল সেটা প্রায় 1590 সালের দিকে, ঠিক আছে? 1590 সালে এরা সরল মাইক্রোস্কোপ আবিষ্কার করল। এর প্রায় 70 বছর পর, অর্থাৎ 1665 সালে ইংরেজ একজন সায়েন্টিস্ট, নাম তার রবার্ট হুক। এই ইংরেজ সায়েন্টিস্ট তার নিজস্ব আবিষ্কৃত অণুবীক্ষণ যন্ত্রে, এরা যে মাইক্রোস্কোপটা তৈরি করেছিল এদের চেয়ে হালকা উন্নত ছিল রবার্ট হুকের অণুবীক্ষণ যন্ত্রটা। তো সেই অণুবীক্ষণ যন্ত্রে গাছের কর্ক এর ছিপি ছিল। কর্ক বলতে বোঝায় কি? হোমিওপ্যাথি ওষুধ দেখেছো?
হোমিওপ্যাথি ওষুধের বোতলের উপর দেখবে কাঠের টুকরোর চিপি থাকে, যে চিপিটা থাকে সেটা হচ্ছে একটা কাঠের টুকরো থাকে। তো ওই রকম কাঠের টুকরোর একটা ছিপি ছিল, সেটা হচ্ছে কর্কের। তো সে কর্কের বোতলের ছিপিতে কর্ক ছিল, সেই কর্কটাকে স্লাইডে কাটলো, ঠিক আছে, স্লাইড হিসেবে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিল, কেটে সেটাকে তার নিজের তৈরি মাইক্রোস্কোপে দেখলো, এবং তিনি ওই কর্কের মধ্যে দেখলো যে কিছু এরকম ছোট ছোট ঘরের মতো অংশ দেখা যাচ্ছে। যেমন মৌমাছিদের চাকে দেখবে মৌমাছির ঘর থাকে, এরকম ছোট ছোট চেম্বার দেখতে পেল। এই চেম্বারগুলোকে তিনি নাম দিলেন সেলুলা। আর এই সেলুলা থেকেই শব্দটা এসেছে কি, সেল। সেল, ঠিক আছে। তো তিনি যে কর্কটা দেখেছিলেন তার মাইক্রোস্কোপে দেখে যে এরকম ছোট ছোট চেম্বার দেখাচ্ছে, অনেকটা চেম্বার দেখা যাচ্ছে। তো সেই চেম্বারগুলোকেই তিনি নাম দিলেন সেলুলা। অ্যাকচুয়ালিতে যে অংশটা তিনি দেখেছিলেন, যে কোষগুলো দেখেছিলেন, সেগুলো অ্যাকচুয়ালিতে ছিল কোষ প্রাচীর দ্বারা আবৃত উদ্ভিদ কোষ, এবং এর মিডিলে ফাঁকা জায়গা ছিল, অর্থাৎ এগুলো ছিল ডেড সেল। তো রবার্ট হুক যে কোষগুলো দেখেছিলেন সেই কোষগুলো ছিল মূলত ডেড সেল। তো রবার্ট হুক প্রথমত ডেড সেল দেখেছিলেন। এরপরে তিনি এরকম গঠন দেখার জন্য বিভিন্ন জীবেদের নিলেন, এটা উদ্ভিদদের নিয়েছিলেন, এরপরে বিভিন্ন প্রাণীদেরকে নিয়েছিলেন। প্রাণীদের মধ্যে থেকে মাছ যেটা আছে, ফিশের স্কেল নিয়েছিলেন, মাছের আঁশ। মৌমাছি বললাম, মৌমাছির স্টিং, হুল, মৌমাছির হুল। এছাড়া যে ফ্লাইগুলো থাকে, পতঙ্গ আছে, পতঙ্গের উইংস অ্যান্ড লেগস, এই সমস্ত কিছুর গঠন তিনি দেখেছিলেন, এবং এগুলোর ক্ষেত্রেও কিছু ছোট ছোট অংশ, চেম্বারের মতো অংশ তিনি লক্ষ্য করেছিলেন। তার এই সমস্ত কিছু পর্যবেক্ষণ এবং সিদ্ধান্তকে তিনি একটা বইয়ে, একটা গ্রন্থতে লিখে প্রকাশ করেছিলেন। তার সেই গ্রন্থটার নাম ছিল, রবার্ট হুকের যেটা গ্রন্থ ছিল, বুক ছিল, সেই বুকটার নাম কি? সেই বুকটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। এই বইটাতে তিনি তার পর্যবেক্ষণ ও সিদ্ধান্তগুলো বিশদভাবে আলোচনা করে প্রকাশ করেন। তিনি যে কোষটা আবিষ্কার করেছিল সেটা ছিল কি, মূলত এই ডেড সেল, ঠিক আছে। এর পরবর্তীতে অন্য একজন বিজ্ঞানী, তিনি হচ্ছেন লিওয়েন হুক। লিওয়েন হুকও কি করলো, নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে, তার নাম, ওই সায়েন্টিস্টের নাম কি, অ্যান্টনি ভন লিউয়েন হুক। এই অ্যান্টনি ভন লিউয়েন হুক তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে প্রাণী কোষ বা মূলত আরবিসি পর্যবেক্ষণ করলেন, এবং তিনি দেখলেন, প্রথমে তিনি যেটা করেছিলেন, তার অণুবীক্ষণ যন্ত্রের নিচে 1 ফোঁটা জল নিয়েছিল। 1 ফোঁটা জল নিয়ে তার ভিতরে দেখলেন যে ওই জলের মধ্যে অসংখ্য ছোট ছোট অণুজীব থাকে। সেই অণুজীবগুলো ছিল মূলত ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, ঠিক আছে। পরবর্তীতে তিনি মানুষ, সাপ, ব্যাঙ এদের আরবিসি নিয়ে পর্যবেক্ষণ করেছিল, এই যে ব্যাকটেরিয়াগুলো, এরা হচ্ছে এককোষী জীব, অর্থাৎ একটাই কোষ, এবং এরা হচ্ছে লিভিং। তার জন্য এই যে লিওয়েন হুক ছিল, তিনি কি করেছিলেন, লিভিং সেল ডিসকভার করেছিলেন। তো লিভিং সেল আবিষ্কার করেছিল লিওয়েন হুক, আর যা ডেড সেল ছিল সেটা আবিষ্কার করেছিল কে, রবার্ট হুক। লিওয়েন হুক মূলত যেটা আবিষ্কার করেছিল প্রথমে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম, যেটা ওই জলের মধ্যে ছিল, মাইক্রো অর্গানিজম। যে 1 ফোঁটা জল নিয়েছিল, সেই জলে তিনি এগুলো দেখতে পেয়েছিলেন, ঠিক আছে। তো এই হয়ে গেল, এভাবে আমাদের ডেড সেল,
এবং লিভিং সেল আবিষ্কার হলো। তাই যদি কোশ্চিন আসে যে সেলকে আবিষ্কার করেছিল, এক কথায় বলে দেবে রবার্ট হুক। যদি বলে লিভিং সেলকে আবিষ্কার করেছিল তাহলে বলবে যে লিভেন হক। তার জন্য যখন ব্যাকটেরিয়া পড়বে, প্রোক্যারিওটিক কোষ পড়বে, তখন দেখবে যে ব্যাকটেরিয়াকে আবিষ্কার করেছিল লিভেন হক, কিন্তু ব্যাকটেরিয়ার নামকরণ করেছিল অন্যজন। নামকরণটা করেছিল এরেনবার্গ বলে একজন সায়েন্টিস্ট আছে, তিনি করেছিলেন। তো সেটা যখন মাইক্রো অর্গানিজম পড়ানো হবে তখন সেটা বলা হবে, ঠিক আছে? জাস্ট এটা মনে রাখো যে তিনি লিভেন হুক যেটা দেখেছিল সেটা ব্যাকটেরিয়া ছিল, কিন্তু তিনি নাম ব্যাকটেরিয়া বলেছিলেন না, বলেছিলেন মাইক্রো অর্গানিজম। ওকে, আচ্ছা। এর পরবর্তী প্রায় 200 বছর পর 1838 সালে 38 থেকে 1839 সালে জার্মানের দুজন সায়েন্টিস্ট, ঠিক আছে, একজন বোটানিস্ট ছিলেন। বোটানিস্ট তার নাম হচ্ছে স্লেডন, অ্যান্ড অন্যজন ছিলেন জুলজিস্ট, তার নাম ছিলেন সোয়ান। এই স্লেডন যেহেতু বোটানিস্ট ছিলেন, তো তিনি উদ্ভিদের গঠন বা উদ্ভিদ কোষের গঠন পর্যবেক্ষণ করেছিলেন। ইনি যেটা করেছিলেন কি, প্লান্ট সেল নিয়ে দেখেছিলেন বা উদ্ভিদের গঠন দেখেছিলেন। আর সোয়ান ছিলেন তিনি অ্যানিমাল সেল বা প্রাণী কোষের গঠন দেখেছিলেন। এরা দুজন আলাদা আলাদাভাবে প্লান্ট সেল আর অ্যানিমাল সেলের গঠন দেখলেও তারা অবশেষে একটা কনক্লুশন এসেছিল। সেই কনক্লুশনটাকে বলা হয় সেল থিওরি। অর্থাৎ স্লেডন অ্যান্ড সোয়ান যে মতবাদটা দিয়েছিলেন সেই মতবাদটাকে বলা হয় সেল থিওরি। এই সেল থিওরিতে তারা একটা কমন কনক্লুশন এসেছিল। কমন কনক্লুশনটা কি, এনে বলছিল প্রত্যেকটা জীব কোষ বা কোষীয় উপাদান দ্বারা গঠিত হয়। অর্থাৎ লিভিং যেগুলো অর্গানিজম থাকে, সেই লিভিং অর্গানিজমগুলো তৈরি হয়েছে কম্পোজড অফ, কি দিয়ে তৈরি হয়েছে? সেল অর সেল প্রোডাক্ট। কোষ বা কোষীয় উপাদান দ্বারা লিভিং অর্গানিজমগুলো তৈরি হয়েছে। অন্য একজন বিজ্ঞানী এই থিওরির ক্ষেত্রে আরেকটা কোট অ্যাড করলেন। কেন অ্যাড করলেন? কারণ এরা যখন এই কনক্লুশনটা দিল, ঠিক আছে, যে লিভিং অর্গানিজম যেগুলো আছে জীবকোষ, তারা মূলত বিভিন্ন ধরনের কোষ বা কোষীয় উপাদান দ্বারা তৈরি হয়েছে। এবার কথা উঠতে লাগলো যে ওই কোষগুলো আসলো কোথা থেকে? জীব যে তৈরি হচ্ছে কোষ দ্বারা, ঠিক আছে, কিন্তু সেই কোষগুলো আসলো কোথা থেকে? তো এই প্রশ্নের উত্তরটা দিয়েছিলেন অন্য একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে রুডলফ ভিরচাউ। ইনি সেকেন্ড ওপিনিয়ন দিলেন, সেল থিওরির সেকেন্ড ওপিনিয়ন দিয়েছিল। সেই সেকেন্ড ওপিনিয়নটা কি? সেকেন্ড ওপিনিয়ন এই ভিরচাউ বলেছিলেন যে প্রত্যেকটা সেল তৈরি হয় তার পূর্ববর্তী সেল থেকে, প্রি এক্সিস্টিং সেল। অর্থাৎ কোনো কোষ তার পূর্ববর্তী কোষ থেকে তৈরি হয়, এটা বলেছিল কে? রুডলফ ভিরচাউ। এই যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টকে বলা হয় সেল থিওরি। সেল থিওরি দিয়েছিলেন মেনলি স্লেডন অ্যান্ড সোয়ান, আর সেই সেল থিওরিকে পরিপূর্ণতা দান করেছিল রুডলফ ভিরচাউ, ঠিক আছে? এই যে রুডলফ ভিরচাউ যে ভাষাতে এই পয়েন্টটা দিয়েছিলেন, সেই ভাষাটা হচ্ছে কি, ওমনিস সেলুলা ই সেলুলি, ওমনিস সেলুলা ই সেলুলি বা ওমনিস সেলুলা ই সেলুলা, এই ভাষায় তিনি এই বাক্যটা বলেছিলেন। অর্থাৎ প্রত্যেকটা কোষ তার পূর্ববর্তী কোষ থেকে উৎপন্ন হয়। বোঝা গেছে? তো এই গেল আমাদের সেল থিওরি বা সেল চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন পার্ট। পরবর্তীতে আমরা সেলের প্রকারভেদ এবং তাদের গঠন নিয়ে আলোচনা করব, ঠিক আছে?
যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে কমেন্ট, লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।